হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৯ জনের। রাজধানীতে চিকিৎসাধীন বেশিরভাগ রোগী ঢাকার বাইরের। ওর প্রথমে ৬ দিন জ্বর ছিল, তারপর কাশি ছিল, নাক দিয়ে পানি পড়ছিল, সারা শরীর ফুসকুড়ি দেখা দিচ্ছিল। টেস্টের রিপোর্ট নাকি ৮ দিন পরে দিবেন। তাহলে ৮ দিন পরে যদি আপনি রিপোর্ট দেয় তাহলে আপনি কিসের ট্রিটমেন্ট করতেছেন? লেবাননে হামলায় নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে আহাজারি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ময়মনসিংহের এক তরুণের। রাশিয়া সৈনিক আর্মি সৈনিককে যোগ দিছে গত ১ মে, সে ২ মে তাদের ড্রোন হামলা সে মারা গেছে। ওই দেশ থেকে যে আমার ছেলে রাস্তা ফিরে আসে, আমি এটা আমার কাছে আপনাদের কাছে একল আবেদন। নারায়ণগঞ্জে গ্যাস লাইনে লিকেজের ছড়াছড়ি, প্রায় ঘটছে দুর্ঘটনা। নির্বিকার তিতাস কর্তৃপক্ষ, অভিযোগ স্থানীয়দের। এই লিকেজগুলো এমন একটা পর্যায়ে ধারণ করছে, বিভিন্ন এলাকায় অল্প কিছু সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যখনই বিস্ফোরণ ঘটে তারা তাদের দায় নিতে চায় না। খুলনার উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট। বৃষ্টির জল সংরক্ষণে বিনামূল্যের ২০,০০০ ট্যাঙ্ক বিতরণের অনিয়ম, সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষ। আমাদের জলের যে সুপেয় জল এবং পানির যে অভাব, এটা কারোর বলে বোঝানো যাবে না। আমরা গরিব মানুষ টাকাও দিতে পারি না, কিন্তু আমাদের ট্যাঙ্কিও হয় না। টাকা ৫,০০০ নিয়ে ২,০০০ নিয়ে ওই অনেকের দিছে। সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত সর্দার জাহাঙ্গীর আটক। জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল দস্যু বাহিনীটি। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এর মধ্যে ঢাকায় ৪, সিলেটে ২, ময়মনসিংহে ১, খুলনায় ১ ও চট্টগ্রামে প্রাণ গেছে আরও ১ জনের। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি ১,১৯২ জন। চিকিৎসকরা বলছেন, রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়া ৪ ভাগের ৩ জন রোগী ঢাকার বাইরের। এদিকে প্রাদুর্ভাব শুরুর পর এই পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে ২৮ জনের। ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৪ জন। মোট চিকিৎসাধীন ২৮৯ জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে কিংবা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। সিলেটে হামের পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। তার সাথে আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের RMA ডাক্তার মিজানুর রহমান। আমরা যাচ্ছি নাবিলের কাছে। নাবিল, আমাদের জানাবেন সিলেটের পরিস্থিতি সম্পর্কে। মারফি, দেখুন, সিলেটে প্রতিনিয়ত আসলে মৃত্যুর যে মিছিল, বিশেষ করে শিশুদের, সেই মৃত্যুর মিছিল কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং প্রতিদিনই আমরা শিশু মৃত্যুর খবর পাচ্ছি হামের উপসর্গ নিয়ে। এবং এই বিষয়ে আসলে কথা বলতে আমরা এই মুহূর্তে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আমাদের সাথে আছেন হাসপাতালের RMO ডক্টর মিজানুর রহমান। এই হাসপাতালেই মূলত হামের উপসর্গ বা হামের মূল চিকিৎসাটা সিলেটে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা তো প্রতিনিয়ত রোগী দেখছেন, এই যে শিশু মৃত্যুর বিষয়টি হামের উপসর্গ নিয়ে, মূল কারণটা আপনাদের কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যেসব বাচ্চারা মারা যাচ্ছে, আসলে সেসব বাচ্চাদের ভিতরে কয়েকটি কারণ একটু প্রণিধানযোগ্য। ১ নম্বর কারণ হলো তীব্র অপুষ্টি বা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে যেসব বাচ্চারা ভুগতেছেন তাদের আসলে প্রগনোসিস খুব একটা ভালো নয়। সেই সাথে যেসব বাচ্চা তীব্র শ্বাসকষ্ট বা ব্রঙ্কোনিউমোনিয়াটা যখন সিভিয়ার হয়ে যায় তখন আসলে হার্ট ফেইলিউর ডেভেলপ করেও বাচ্চারা মারা যাচ্ছে। আরেকটি কারণ খুবই উল্লেখযোগ্য, সেটি হলো মিজিলস যখন ব্রেইনে অ্যাটাক করে বা এনকেফালাইটিস ডেভেলপ করে তখনও আসলে সেসব বাচ্চাদেরকে আমরা PICUতে নিয়েও আসলে আমরা
খুব একটা সুবিধা করতে পারছি না। তো এর আগে তো হাম ছিল, এইবার হামের প্রাদুর্ভাবটা কেন? নতুন কোনো ভেরিয়েন্ট বা টিকার কোনো বিষয় ছিল কিনা? আসলে আপনি ঠিকই বলেছেন, আসলে গত 2 বছর যাবত আমরা শুনতে পাচ্ছি ইপিআই যে রুটিন টিকাদান কর্মসূচি সেটি আসলে একটু হ্যাম্পার্ড হয়েছিল হয়তো বা নানান কারণে। সেজন্য কমিউনিটি লেভেলে যে হার্ড ইমিউনিটিটা ছিল সেটি আসলে আমার মনে হয় একটু নষ্ট হয়ে গিয়েছে। এবং তাছাড়া আরও কিছু কারণ আছে। এবার বয়সটাও একটু উল্লেখযোগ্য। এখন কিন্তু আমরা সাধারণত হামের টিকা দিয়ে থাকি 9 মাস এবং 15 মাস বয়সে। এখন কিন্তু আমরা 6 মাসের নিচের বাচ্চাও পাচ্ছি, 3 মাস 2 মাস, এবং তাদের ল্যাব টেস্টের পজিটিভও আসছে। এটি আসলে একটু আমার মনে হয় হার্ড ইমিউনিটি নষ্ট হয়ে গেছে। আর আপনি যেটা বলেছেন জিনোম সিকোয়েন্সিং, আসলে আমরা যতটুকু জানতে পেরেছি জিনোম সিকোয়েন্সিংয়ে আসলে B3 জেনোটাইপ যেটা, সেটির আসলে মৃত্যুর কারণ একটি প্রধান কারণ হতে পারে। এটি নিয়ে আসলে আরও একটু গবেষণা বা স্টাডি হওয়া দরকার। সেক্ষেত্রে এখন এটি যেহেতু সংক্রমণ ব্যাধি রোগ, সেক্ষেত্রে আসলে অভিভাবকদের জন্য আপনাদের কি পরামর্শ? আসলে আমরা অভিভাবকদেরকে বলবো আপনারা জানেন গত মাসের 20 তারিখ থেকে সারা দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলতেছে। বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 4 বছর 11 মাস 59 দিন হয়ে থাকে, 29 দিন হয়ে থাকে, তাহলে অবশ্যই নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে বাচ্চাদেরকে টিকা দিবেন। এবং কোনো বাচ্চার যদি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট দেখা দিয়ে বাচ্চাদেরকে একটু সুরক্ষিত রাখার চেষ্টা করবেন, নিয়মিত মাস্ক পরিধান করবেন এবং সাথে সাথে নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনার হাসপাতালে তো ইতিমধ্যে রোগীর শয্যা সংখ্যাতে রোগীর সংখ্যা বেশি, সেক্ষেত্রে কিভাবে ম্যানেজমেন্টটা কিভাবে করছেন? আসলে মাঝে মাঝে শয্যা সংখ্যার চেয়ে অতিরিক্ত রোগী হয়ে যায়। তারপরে রোগীর যেহেতু একটা টার্নওভার আছে, ছুটি বা ডিসচার্জ হয়, আসা যাওয়ার ভিতরে থাকে, খুব একটা যে অস্বাভাবিক কোনো পরিস্থিতি বা সংকট সেটি আমরা এখনো বলবো না। আমরা সেটি এখনো আমাদের ম্যানেজমেন্টের আওতার ভিতরেই রয়েছে। সেক্ষেত্রে একটি শয্যায় একাধিক রোগী, খুব বেশি সময়ের জন্য না, 6 ঘন্টা বা 7 ঘন্টা এরকম সময়ের জন্য, যেহেতু রোগীর একটা টার্নওভার হয়, সেটি আসলে এখনো ওইরকম মারাত্মক আকার ধারণ করেনি। এই যে বাচ্চাদের আইসিইউ লাগছে, সেই পিআইসিইউ আসলে সারা দেশে তো আরেক ধরনের একটা সংকট আছে, সেটিকে কিভাবে ম্যানেজ করবেন? এটার পরিপ্রেক্ষিতে আমরা আসলে উসমানীতে 10 সজ্জার পিআইসিইউ আছে, আমাদের হাসপাতালে আছে 7 সজ্জার। আপনারা জানেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিজিলস আইসোলেশন ওয়ার্ডও চালু হয়েছে, সেখানে 5 সজ্জার একটি পিআইসিইউ চালু আছে। সর্বমোট আমাদের সিলেটে 22 সজ্জার পিআইসিইউ আমরা চালু আছে। সেটি আমার মনে হয় সংকট নিরসনে ভূমিকা পালন করবে। নিশ্চয়ই ডক্টর মিজানুর রহমান তিনি যে কথাগুলো বলছিলেন নিশ্চয়ই শুনেছেন। অভিভাবকদের কিছু পরামর্শ দিয়েছেন, বিশেষ করে যদি বাচ্চার আসলে জ্বর বা র্যাশের মতো লক্ষণ দেখা দেয়, সাথে সাথে যাতে দ্রুত তাকে চিকিৎসকের শরণাপন্ন হয় সেই পরামর্শ তিনি দিয়েছেন। এবং পাশাপাশি যে বাচ্চারা এখনও টিকার আওতায় আনেনি, তারা তাদের অভিভাবকরা যাতে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় নিয়ে আসেন, সেই পরামর্শগুলোই তার ছিল। নাবিল, আপনাকে এবং ডাক্তার মিজানুর রহমানকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইউক্রেন রাশিয়া যুদ্ধে আবারও এক মর্মান্তিক মৃত্যুর খবর এসেছে বাংলাদেশে। পরিবারকে ভালো রাখার স্বপ্নে বিদেশ পাড়ি দেওয়া এক তরুণের নিথর দেহ এখন গ্রামের বাড়িতে ফেরার অপেক্ষায়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দ্রুত ফেরত পেতে সরকারের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবার। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজান গ্রাম। শোকে স্তব্ধ এখানকার একটি পরিবার, একটি বাড়ি, পুরো এলাকা। ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহত হয়েছেন আব্দুর রহিম। যে যুবক স্বপ্ন দেখতেন পরিবারের অভাব ঘোচাবেন, ছোট ভাইদের পড়াশোনা চালিয়ে যাবেন, ভাঙা টিনের ঘর বদলে বানাবেন পাকা বাড়ি, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হলো না। আমার সব শেষ হয়ে গেছে। রাশিয়া সৈনিক, আর্মি সৈনিকে যোগ দিছে গত 1 মে, সে 2 মে তাদের ড্রোন হামলা সে মারা গেছে। আব্দুর রহিম বিদেশ গিয়েছিলেন জীবিকার সন্ধানে। প্রথমে সিঙ্গাপুর, পরে 2024 সালে পাড়ি জমান রাশিয়ায়। নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা। তারা আশ্বাস দিয়েছেন মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। আবেদনটি আমাদের রেসপেক্টিভ যে মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রিতে আমরা ফরওয়ার্ড করবো এবং প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে পরিবারের পাশে থেকে আমরা লাশ যাতে খুব সহজে এবং দ্রুততম সময়ে আনা যায় সেই ব্যবস্থা করব। আমি বলবো যে পরিবার দ্রুত অ্যাপ্লিকেশন করলে এই মহোদয় যথাযথ ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ। আশা করি আমরাও মন্ত্রণালয়ে খোঁজ দেব। পরিবারের দাবি, এক দালালের প্রলোভনে পড়ে প্রায় 40 লাখ টাকার লোভে আব্দুর রহিম চুক্তিভিত্তিকভাবে যোগ দেয় রাশিয়ার সামরিক বাহিনীতে। গত 4 মে যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় গুরুতর আহত হন। 10 মে আসে মৃত্যুর খবর। এখন মরদেহের অপেক্ষায় পরিবার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে দরিদ্র পরিবার দুটি। এমন মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের ছায়া। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাগ্য বদলের আশায় মাস দুয়েক আগে ধার দেনা করে লেবাননে পাড়ি জমান সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম। ইসরায়েলি বাহিনীর হামলায় তার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি। একদিকে স্বজন হারানোর শোক, আরেকদিকে সংসার চালানোর দুশ্চিন্তা। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবারটি। মরদেহ দ্রুত দেশে আনার আর্জি স্বজন ও এলাকাবাসীর। এই বাচ্চাগুলো পড়াইতে হবে, সংসার চালাইতে হবে, ঋণ সরকার শোধ করবে। সরকারের কাছে আবেদন যে আমার রাশ দাও আর আমার আবেদন দাও দে আমার এই বাচ্চাগুলো চালাই দিতে। শফিকুলের সাথেই লেবাননে যান আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। একই হামলায় প্রাণ গেছে তারও। নাহিদের বাড়িতেও শোকের মাতম। ধার দেনা করে তাকে বিদেশ পাঠিয়েছিল নিম্ন আয়ের পরিবারটি। সরকারের কাছে একটু দাবি ছেলেটা দেশে আনতে পারি, আমি ভালোভাবে মাটি দিতে পারি। পরিবারে একমাত্র চাওয়া হচ্ছে পরিবারটাকে একটু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, যাতে পরিবারটাকে একটু স্বাচ্ছন্দ্য হয়ে দাঁড়াতে পারে। পরিবার দুটির পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা তো আসলে আর পূরণ করা যাবে না, কিন্তু যতটুকু পূরণ করা যায় সেদিকে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন শতভাগ সচেষ্ট রয়েছে। কিভাবে তাদেরকে হেল্প করলে তারা আবার নিজের পায়ে দাঁড়াতে পারে সে বিষয়ে আমরা চেষ্টা করব। আমরা সবার সাথে কথা বলে যাতে তারা এই সচ্ছলতা আবার তাদের ফিরিয়ে আসে সে বিষয়ে আমরা চেষ্টা করব। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 2 বাংলাদেশি নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার লেবাননের নাবাতিয়ে এলাকায় হামলা চালায় ইসরায়েল। নিহত হন প্রবাসী শফিকুল ও নাহিদ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল, কিন্তু ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন তা করেনি। এমনটাই বলেছেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, গত 17 বছর দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়ানো হয়েছিল। বর্তমান সরকার নিজস্ব সম্পদের ব্যবহার নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যেতে চায়। দেশে যে সম্পদ রয়েছে তা জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আর আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করব। একের পর এক গ্যাস বিস্ফোরণে আতঙ্কের জনপদ হয়ে উঠছে নারায়ণগঞ্জ। 24 ঘন্টার ব্যবধানে 2টি বিস্ফোরণে প্রাণ গেছে একজনের, দগ্ধ 8 জন কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। স্থানীয়দের অভিযোগ, সংযোগ স্থাপনের পর গত 40 বছরেও না হয়েছে সংস্কার, না হয়েছে কোনো নিরীক্ষা। কোথাও গ্যাস লিকেজের খবর জানালেও তা ঠিক করতে অনীহা প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, শীতলক্ষা নদী ঘেঁষা ঘনবসতিপূর্ণ এক জনপদ। সন্ত্রাসী হামলা, খুনোখুনি কিংবা রাজনৈতিক নানা কারণে নারায়ণগঞ্জ সবসময় ছিল আলোচনায়। তবে বিগত কয়েক বছর ধরে সে সব কিছু ছাপিয়ে গেছে গ্যাস বিস্ফোরণের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাসের সঞ্চালন লাইনগুলো 4 দশক পুরনো। বাৎসরিকভাবে করা হয় না কোনো নিরীক্ষা। বহু স্থানে ভঙ্গুর পাইপ থেকে হয় গ্যাস লিকেজ। সেই বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সুরাহা মেলে না অভিযোগ বাসিন্দাদের। 30-35 বছর আগে যে লাইনগুলো ঢুকেছে সেই লাইনগুলোর মধ্যে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় লিকেজের সৃষ্টি হয়েছে। এই লিকেজগুলো এমন একটা পর্যায়ে ধারণ করছে, বিভিন্ন এলাকায় অল্প কিছু সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতেছে। তিতাসের কমপ্লেন জানাইছে, হেরা কোনো কিছু করে নাই বাবা। 75 মাইরা জোড়া লাগাইছে হেরা।
আর ছোট লিকেজ সেগুলি কোনো কাজ করে নাই। 30-40 বছর আগে যে গ্যাস লাইনগুলো দিয়ে গেছে সেই গ্যাস লাইনগুলো এখন পর্যন্ত আর নতুন করে কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু পুরনো লাইনই নয়, অবৈধ সংযোগের ঘটনাও কম নয়। সেসব সংযোগ স্থাপনে ব্যবহার করা হয় নিম্নমানের পাইপ ও রাইজার। এতে প্রতি বছরই ঘটছে গ্যাস বিস্ফোরণে প্রাণহানির ঘটনা। দগ্ধ হয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেন। তবে তিতাস কর্মকর্তার দাবি, তিতাসের যতটুকু দায়িত্ব তা পুঙ্খানুপুঙ্খভাবেই পালন করা হয়। অন্যান্য সংস্থা দায়িত্ব এড়াতেই তিতাসের উপর দায় চাপায়। পরিষ্কারভাবে জানতে পারি যে তিতাস গ্যাসের যে লাইন সেটি অনেক পুরনো। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যখনই বিস্ফোরণ ঘটে তারা তাদের দায় নিতে চায় না, দায়টি অন্যভাবে তারা কাটানোর চেষ্টা করে। আমরা বারবার বলার পরেও তিতাস গ্যাস সেই দিকে কোনো দিকে নজর দিচ্ছে না। বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ব্যবহারের পরে আগুনে এটা ব্যবহার করার ফলে কিন্তু সেই জায়গাগুলো লিকেজ হয়ে যায়। গ্যাসের যে ধর্ম, সে যদি কোথাও ফাঁকা না থাকে, বাইরের বাতাস যদি ভিতরে প্রবেশ করার জায়গা না থাকে, ভেন্টিলেশন যদি না থাকে, সেখানে কিন্তু আগুনের একটু স্পার্ক পেলেই সেটা কিন্তু একটা বড় বিস্ফোরণ সেখানে ঘটে। রাজার পর্যন্ত আমাদের কাজ, রাজারের কোনো লিকেজ আসছে কিনা, রাজার পর্যন্ত রাজারের পর যে হাউস লাইন সেটার দায়িত্ব কিন্তু গ্রাহকের উপর বর্তায়। তবুও এখানে বিষয়টা বলি, গ্রাহক অনেক সময় চুলা বন্ধ না করে ঘুমিয়ে যায়। সকালের দিক দিয়ে যখন সে লাইন প্যাক হয়ে থাকে গ্যাসটা, সকালের দিক দিয়ে যখন সে চুলা জ্বালাতে চায় অথবা সিগারেটের জন্য হোক অথবা অন্য কোনো কয়েল জ্বালানোর জন্য হোক, যে কোনো কারণে যদি যখন আগুন ধরে তখনই এটা বিস্ফোরণ ঘটে। 24 ঘন্টার ব্যবধানে গ্যাস বিস্ফোরণে 8 জন দগ্ধ এবং 1 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ইউনো। তিতাস আছে, তিতাসের সাথে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যেহেতু লাইনগুলো দীর্ঘদিনের পুরনো লাইন। ফায়ার সার্ভিসের যেটা তথ্য আমরা পেলাম, যেমন গতকালকের যে ঘটনাটা বললেন, ওখানে গ্যাস লাইন লিকেজের একটা আলামত আমরা পেয়েছিলাম ফায়ার সার্ভিসের সূত্র মতে। তো আমরা তিতাসের সাথে এটা নিয়ে আমরা বসবো। 2020 সাল থেকে চলতি বছর পর্যন্ত নারায়ণগঞ্জে শুধু গ্যাস বিস্ফোরণেই প্রাণ গেছে প্রায় 100 জনের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 1 ফোঁটা সুপেয় পানির মূল্য যে কত তা হাড়ে হাড়ে টের পান খুলনার উপকূলীয় এলাকার বাসিন্দারা। বিকেল হওয়ার আগেই কলস নিয়ে ছুটতে হয় খাবার পানির খোঁজে। সংকট মেটাতে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও টাকা নেয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। কয়রা, পাইকগাছা ও দাকুব ঘুরে সেই বাস্তবতা তুলে ধরেছেন সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। বেলা পড়তেই দুশ্চিন্তার ভাঁজ ষাটোর্ধ্ব রাধিকা রায়ের কপালে। এখনই ছুটতে হবে কলসি নিয়ে। সন্ধ্যার আগেই আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে পানি আনতে। না পারলে পানি ছাড়াই কাটাতে হবে একটি দিন। খুলনার পাইকগাছার দেলুটি গ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সেখানে রাধিকার মতো শত শত মানুষ ছুটে আসেন পানি নিতে। আমার ডেলি জল নিতে আয়, 1 কলসি করি। 1 কলসি জলে তো হয় না, তাও আবার অনেক সময় কষ্ট করি। আমি আসছি এখান থেকে প্রায় 1 কিলোর আপে আর কি। আমাদের জলের যে সুপেয় জল এবং পানির যে অভাব, এটা কারোর বলে বোঝানো যাবে না। বৃষ্টির পানি সংরক্ষণের এই ব্যবস্থা অন্য এলাকা বা উপজেলায় নেই, তাই এলাকাবাসীর ভরসা পুকুর। একটি মিঠা পানির পুকুর থেকে পানি আনতে সময় ব্যয় হয় 1 ঘন্টারও বেশি। হাঁটতে হয় মাইলের পর মাইল। সব কাজ বাদ দিয়ে পানির পেছনে ছুটতে হয় নারীদের। খালি কলস নিয়ে ফিরে যাচ্ছি, যদি এখন পানি না আনতে পারি তাহলে একজনের শরীরকে 1 জায়গায় রাত্রে খাতে হবে। মনে করেন 1 গ্লাস পানি যদি রাস্তার মানুষ খাতে চায়, তো আমরা বলি যে পানি না চাই, যদি ভাত চান তা ভাত দেবো, কিন্তু পানি আমরা দিতে পারবো না। কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলায় খাবার পানির সংকট মেটাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 2017-18 অর্থ বছর থেকে পর্যায়ক্রমে 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও জনপ্রতি 8 থেকে 10,000 টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। যারা টাকা দিতে পারেননি তাদের ট্যাঙ্ক দেওয়া হয়নি এমন অভিযোগও রয়েছে। পেয়েছি টাকার মাধ্যমে, ধরো এরা টাকা নিয়েছে 4500 প্রথম, তারপরে নিয়েছে 1700। আমরা গরিব মানুষ, টাকাও দিতে পারি না, আমাদের ট্যাঙ্কিও হয় না। টাকা দিছি ওই মেম্বার চেয়ারম্যানের কাছে দেয়া বললি ওই তারা মেম্বারের অধ্যক্ষ। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের প্রতিনিধিরা টাকা নিয়ে ট্যাঙ্ক বিতরণ করেছেন বলে দাবি তাদের। টাকা 5,000 নিয়ে 2,000 নিয়ে ওই অনেকের দিছে,
সেটা আগের সময় হয়েছে, কিন্তু পরবর্তীকালে আর সেটা হয়নি। আমাদের কাছে এসে বলেছে যে অমুক এমপির লোক, তার কাছে আমি এই টাকাটা দিয়েছি, দেখি আমরা একটা পানির ট্যাঙ্কি পাই কিনা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা ট্যাঙ্কের জন্য টাকা নেওয়ার সুযোগ নেই বলে দাবি করেন এই কর্মকর্তা। দেখা যাচ্ছে ওয়াটসন কমিটি এমন লোককে চেনেই না, সে যে বলতেছে যে আপনি এই টাকাটা দেন, আমি করে দিচ্ছি, আমি তো অমুকের। এতে ওয়াটসন কমিটিও একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আমরাও অনেক জবাবদিহির ভিতরে আসতে বাধ্য হচ্ছি। খুলনার উপকূলীয় এই অঞ্চলে সুপেয় পানি সংগ্রহের এই সংগ্রাম নিরন্তর। এক কলস পানির জন্য ছুটতে হয় মাইলের পর মাইল। দ্রুত টেকসই সমাধান না হলে এই সমস্যা আরও ঘনীভূত হবে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। সুন্দরবনের ডাকাত মেজর জাহাঙ্গীর বাহিনীর প্রধানকে অস্ত্র ও গোলা বারুদ সহ আটক করেছে কোস্ট গার্ড। সকালের সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড জানায়, সোমবার রাতে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযানে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকা থেকে জাহেদুল ইসলাম ওরফে মেজর জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে কোস্ট গার্ড। তিনি আরও জানান, আটককৃত ডাকাত দীর্ঘদিন ধরে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। আটককৃত ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে 2টি একনলা বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দিনাজপুরের সম্পত্তির ভাগাভাগি নিয়ে বাবা ও সৎ ভাইকে খুন করার অভিযোগ উঠেছে দ্বিতীয় পক্ষের 2 সন্তানের বিরুদ্ধে। পুলিশ জানায়, সকালে চিরির বন্দর উপজেলায় এই খুনের ঘটনা হয়। দুলু মিয়ার 2 স্ত্রী ও 4 ছেলে। 16 বিঘা জমির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বাবা দুলু মিয়া ও সৎ ভাই কাবিলকে ছুরিকাঘাত করে দ্বিতীয় পক্ষের ছেলে সাদিকুল ও সাকিব। এ সময় বাধা দিতে গেলে আহত হয় আরেক সৎ ভাই হাবিল। ঘটনাস্থলে মারা যান বাবা দুলু মিয়া ও সৎ ভাই কাবিল। ঘটনার পরপরই পালিয়ে যায় সাদিকুল ও সাকিব। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। মৌলভীবাজারে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জ থেকে সিলেট সহ জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। ভোর থেকে বাস চলাচল বন্ধ রেখেছে তারা। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ জানায়, গত 10 মে মৌলভীবাজার মোটর মালিক গ্রুপ হবিগঞ্জ সিলেট রুটের বিরতিহীন পরিবহনের একটি বাসে ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছে তারা। গুরুত্বপূর্ণ এই সড়কে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেক দীর্ঘ অপেক্ষার পর ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন তারা। চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 5 জনের। ফেনীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লালপুর এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আলম, তার ছেলে নীরব এবং ভাগ্নে আফজাল। হঠাৎই একটি বাস পাশ থেকে তাদের চাপা দিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আলমের। হাসপাতালে নেওয়া হলে নীরবকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়া চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 3 জন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেলে গোসলে নেমে নিখোঁজ 2 কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত মনিরুল ও শুভ গোধনাইল বাগপাড়া আলী মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় ডিএনডি ক্যানেলে গোসল করতে নেমে 2 কিশোর নিখোঁজ হন। এ সময় পানিতে তলিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। আজ ভোরে 2 জনের মরদেহ ভেসে ওঠে ক্যানেলে। সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময় কার্ডধারী সাগরগামী জেলেদের দেওয়া হয় মাসে জনপ্রতি 40 কেজি করে সরকারি ডিজিএফ চালের সহায়তা। তবে সরকারের এই সুবিধা পান না সাতক্ষীরার 1000 জেলে পরিবার। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, তাই নদীর ধারে অলস সময় পার করছেন তালার রতন বিশ্বাস। 55 বছর ধরে সাগরে মাছ শিকার করে চলে জীবন জীবিকা। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তার। 71 থেকে সাগরে বাঁচছি, আয় রোজগার আমাদের ওই সাগরে ছাড়া আর কিছু
নেই। এখন সরকার না দিলে আমরা কোথায় পাবো? এখন তো আমাদের ওই তখন মারা গেলেই সে কিন্তু আর আমাদের কিচ্ছু দেয় না। তালার বাউখোলা ও পরানপুর গ্রামে শতাধিক জেলে পরিবার, রোজগারের পথ বন্ধ। সবার অভিযোগ সরকারের দেয়া ভিজিএফ সহায়তা মিলছে না, পরিবারগুলো অসহায়। আমাদের একমাত্র জালের ব্যবসা ছাড়া কোনো ব্যবসা নেই, আর আমরা তো কোনো সরকারি অনুদানও পাইনি। কোনোদিন এই সহায়তা দেয়নি বা কেউ আসেওনি এই পর্যন্ত। মৎস্য বিভাগ বলছে উপজেলায় সাগরগামী জেলের সংখ্যা 989 জন। এসব পরিবারের জীবন জীবিকা সাগরে মাছ ধরার উপর নির্ভরশীল। এসব জেলেদের মনে শুধু হতাশা আর হাহাকার। সরকারি সহায়তার দাবি তাদের। সরকার যদি আমাকে পক্ষ থেকে যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা কঠিনভাবে আমরা একটুখানি দুটো ডাইল ভাত খাইতে পারবো। আমরা 1000 পরিবার তালা উপজেলায় কোনো অনুদান আমরা পাই নাই। সরকারি সহায়তা না পাওয়ার কারণ জানতে চাই আমরা। উপজেলা কর্মকর্তা জানালেন তিনি নিজেই খুঁজছেন কারণ। কেন পাচ্ছে না এটা হয়তো আমি অনুসন্ধান করে এখনো কারণ খুঁজে পাইনি। সার্বিকভাবে সব দিক দিয়ে চেষ্টা করছি আর কি, আশা করতেছি খুব দ্রুত আমরা সুফল পাবো। তবে তারপরেও আমার মনে হয় যে আমাদের যে জেলেগুলো যারা আছে তারা বঞ্চিত হচ্ছে। তালিকা ও নৌকা নিবন্ধন না থাকায় এত বছর সরকারি সুবিধা বঞ্চিত ছিলেন তালার জেলেরা। এখন তালিকা প্রস্তুত, তবে এটি আগেই করা উচিত ছিল বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। তালিকাভুক্ত করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যে যথাযথ আমরা ফর্মালিটি মেনটেন করে আমরা পাঠিয়েছি এবং আশা করা যায় এখন থেকে তারা এই বিজেপি আওতাভুক্ত হবে এবং তারা বিজেপিটা পাবে। জেলায় সাগরগামী জেলে 13,954 জন। সরকারি সহায়তা পাচ্ছেন 12,879 জন। এবছর সরকারি বরাদ্দ 995 মেট্রিক টন চাল। এবারও বঞ্চিত তালা ও কলারোয়া উপজেলার জেলেরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। করোনা থেকে হাম দেশের যে কোনো স্বাস্থ্য সংকটে সবার আগে ঢাল হয়ে যারা দাঁড়ান তারা হলেন নার্স। মহামারীতে রাত নেই দিন নেই অবিরাম ছুটে চলতে হয় তাদের। নানা সংকট থাকলেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে তাদের। আজ বিশ্ব নার্স দিবসে তাদের জন্য রইল শ্রদ্ধা এবং ভালোবাসা। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স অনিমা রানী হামের প্রকোপ শুরুর পর থেকে ছুটি পাননি একদিনও। দায়িত্বরত অবস্থাতে অসুস্থ বোধ করলেও সেখানেই চিকিৎসা নিয়ে ফের সেবা দিচ্ছেন রোগীদের। সকালবেলা একটু পেইন আছিল, কিন্তু হঠাৎ এখন দেখতেছি পেইন একটু বাড়ছে, তাই আমি যাতে পেইন কমে একটা ইঞ্জেকশন নিলাম। নেওয়ার পর তো আমার আবার সেই কাজ করতে হবে, কারণ অনেক রোগী শত কষ্টের মধ্যে অসুস্থ থাকাকালীন সবাই, আমি না, আমরা প্রত্যেকটা স্টাফেই নিরলসভাবে কাজ চালায় যাইতেছে। হামের শুরু থেকেই বিভাগের বেশিরভাগ রোগীকে সেবা দেয়া হচ্ছে শামসুদ্দিন আহমদ হাসপাতালে। রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই, ফলে জনবল সহ নানা সংকটেও শুধু অনিমা রানী নয়, দায়িত্বরত বাকি 87 নার্সের সেবা দেওয়ার চিত্রও একই রকম। রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাতেই আনন্দ খুঁজেন তারা। একটা পেশেন্টকে যদি সার্ভিস দিয়ে পেশেন্টটা হাসি মুখে বাড়ি যাচ্ছে, ওইটাই আমাদের পাওনা। যে ম্যান পাওয়ার ছিল আগে তাই আছে, এরই মধ্যে করা লাগছে। এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার সব, যার জন্য এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি বেশি। জার্নিটা তো অনেক কষ্টের, আসলে বাচ্চাদের কষ্ট সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের। তারপরেও চাই আমরা বাচ্চারা সুস্থ হোক তাড়াতাড়ি। নার্সদের এমন অবদানকে স্বীকৃতি দিতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি নার্সদের প্রাপ্য সম্মান নিশ্চিতে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের। কোভিডকালীন সময়ে নার্সিং অফিসারদের আসলে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে কিন্তু আমরা একটি নিজস্ব উদ্যোগে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড বা ক্রেস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং সেটি আমরা সফলভাবে দিয়েছি। এবারও আমরা চিন্তাভাবনা করছি এই পরিস্থিতিতে যারা অক্লান্ত সেবা করে যাচ্ছেন তাদেরকে আমরা মিডিলস অ্যাওয়ার্ড অক্লান্ত পরিশ্রম বা সেবার জন্য সেটি দেওয়া যায় কিনা, আমরা অলরেডি সেটা নিয়ে চিন্তাভাবনা করছি। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।